ওকে। আসসালামু আলাইকুম সবাইকে। জেনেসিস বিসিএস এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের এই এক্সক্লুসিভ সেশনটি হচ্ছে স্বপ্নবাজ থেকে স্বপ্নজয়ীর সেশন, যেটা হচ্ছে প্রথম প্রচেষ্টাতে ক্যাডার হওয়া আমাদের জেনেসিস বিসিএস এর একজন এসপিরেন্ট ওমর ফারুক জয়, যার সবচেয়ে বড় পরিচয়টা প্রথমে দিয়ে দিলাম যে আমাদের জেনেসিস বিসিএস এসপিরেন্ট, আর তিনি বর্তমানে বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত। আর যে পরিচয়ের জন্য আজকে তিনি আমাদের সঙ্গে এখানে উপনিবেশিত হয়েছে, সেটা হচ্ছে 47তম বিসিএস এ তিনি সাধারণ শিক্ষা ক্যাডারে কর্মরত, আর এটাই ছিল তার প্রথম অ্যাটেম্পট। ওকে। জয়, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো ভালো আছি আছেন না? ভাইয়া। আচ্ছা, কনভারসেশন শুরু করার আগে আমরা আমাদের ওয়ালে লাইভটা শেয়ার করি যাতে জি, আমাদের শিওর। কিথ এন্ড কিন এটা দেখতে পারে, আর যারা বিসিএস এক্সপিরিয়েন্স তারা লাইভটি দেখে মোটিভেটেড হতে পারে। ওকে। জয়ের সঙ্গে তো আমার পরিচয়টা ছোটবেলা থেকেই, যেহেতু আপনি জয়, তুমি আমার পাশের রোডেই বড় হয়েছে, দেখেছি তোমাকে খেলতে। অনুভূতিটা কেমন জয় ক্যাডার হওয়া? আহ, প্রথমে এটা থেকে শুরু করি আমাদের গল্প। অবশ্যই ভাইয়া। একটা ক্যাডার হওয়া আর ক্যাডার না হওয়া দুইটা আসলে লাইফস্টাইলে পরিবর্তনটা পরের ব্যাপার, বাট আপনার হুম যে হুম। মনস্তাত্ত্বিক যে একটা আপনার ভালো লাগা। চিন্তা জগতের যে একটা পরিবর্তন, হুম হুম। এই জিনিসটা আসলে অনেক ভালো লাগার এবং অনেক ইম্প্যাক্টফুল একটা বিষয়। আচ্ছা, চমৎকার। প্রথমে কাকে জানানো হয়েছিল এই খুশির খবরটা? আমি আমার আম্মুকে জানিয়েছিলাম। আচ্ছা আমি তখন অফিস থেকে বাসায় আসছিলাম, আমার আচ্ছা। একটা ফ্রেন্ড ছিল আমার সাথে, ও হুম আমার সাথে ব্যাক করছিল। হুম। সো হঠাৎ করে আমাদের এইবার অনেক মজার একটা ঘটনা ঘটেছে যে ওকে। আমরা রেজাল্ট মানে রেজাল্ট পাবলিশ হয়েছে এটা আমরা দেখেছি ফেসবুকে। হুম 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 যে প্রথম আলো নিউজ করেছিল, আরো বেশ কিছু নিউজ এজেন্সি থেকে নিউজ এসেছিল, হুম হুম বাট হুম। রেজাল্টটা ওয়েবসাইটে ছিল না। আচ্ছা আচ্ছা। এটা নিয়ে আমরা মানে আহ, মানে অনেক মজার ওয়ারিড ওটা, হ্যাঁ। ওই সময় আমি হচ্ছে আবার মিম অনেক পছন্দ করি। হুম আমাদের এখন বর্তমানে খুব ট্রেন্ডি একটা মিম হচ্ছে রাগ করলা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। সো আমার বারবার মানে ওয়েবসাইটে একবার করে স্ক্রল দিচ্ছি আর মনে হচ্ছে বলতেছে যে রাগ করলা, রেজাল্ট তো নাই। রেজাল্ট তো নাই, এরকম একটা অবস্থা। তারপরে রেজাল্ট দিলাম, পরে সার্চ দিয়ে দেখলাম যে ভুলটা আছে। আচ্ছা, ঠিক আছে। 47 তো জয়ের প্রথম বিসিএস ছিল। জি। ওকে। বিসিএস এর প্রস্তুতি জয় কিভাবে শুরু হলো তোমার জীবনে? বিসিএস এর প্রস্তুতির কথা বলতে গেলে ভাইয়া, আসলে বিসিএস তো একটা লাইফ লং প্রসেস। হুম আমরা একদম ছোটবেলা থেকে আজকের দিন পর্যন্ত আমাদের যত কিছু আমরা শিখেছি, সবকিছুই আসলে আমি যেহেতু পরিসংখ্যানের ছাত্র, হুম হুম। পরিসংখ্যানের ভাষায় আমরা পড়েছি যে কিউমুলেটেড ভ্যালু। হ্যাঁ, তো এই কিউমুলেশন, প্রত্যেকটা জিনিসের কিউমুলেশনটা অনেক ইম্পর্টেন্ট। রাইট। সো দেখা গেল যে আমি ভার্সিটি লাইফে কোনো একটা জায়গায় আমি গিয়েছি বা কোনো কিছু একটা সম্পর্কে আমি জেনেছি, হুম এটা আমার বিসিএস এর এক্সামে কোথাও আমার কাজে লেগে যাচ্ছে, হুম এটা হতেই পারে এবং হুম আমার হুম। ক্ষেত্রে অনেকবার হয়েছে। সো প্রসেসটা হচ্ছে খুব স্টিপ একটা প্রসেস, এবং হুম। লার্নিংটা অলওয়েজ, লার্নিং ফেজে থাকা এই বিষয়টা বিসিএস এ সব থেকে ভাইটাল বলে মানে আমি মনে ব্যাপারটা করি। এরকম যে একটা ছোট সাধারণ জ্ঞানের বই পেলাম, একটু পড়ে ফেললাম। হ্যাঁ, হ্যাঁ, একটু অঙ্ক দেখলাম, আমি একটু দেখি হ্যাঁ, জিনিসটা কিভাবে করা হ্যাঁ, যায়, ব্যাপার কিন্তু এরকম। কিন্তু এই বিষয়ে অনেকটা কি যে মানে সব সময় আমি মনে রাখার জন্য পড়া এই জিনিসটা করতাম না, আচ্ছা। আনন্দ দেওয়ার জন্য পড়া। যেমন আমি হুম হুম কিছুদিন আগে প্রমোদ চৌধুরীর একটা প্রবন্ধ পড়ছিলাম, যেখানে তিনি আসলে এভাবে বোঝাতে চেয়েছেন যে বই পড়া বিষয়টা আসলে আমাদের মুখস্থ করার মতো কিছু না। হুম হুম সাহিত্যের মূল মন্ত্র হচ্ছে আনন্দ দেয়া। হুম তো এই আনন্দটা আমি যেখান থেকে পাবো সেটাই হচ্ছে আমি করব। এবং হুম আমি এতটুকু বিশ্বাস করি যে মুখস্থ পড়া যেটা আমি মনে রাখতে পারি যতক্ষণ, তার থেকে বেশি আমি মনে রাখতে পারি আমি আনন্দের সাথে যেটা পড়ি। হতে পারে একবার, মাত্র একবার পড়ো, অনেক সময় মনে থাকে। তো এই জিনিসটা আমার ক্ষেত্রে আমি অনেক ইউজ করার চেষ্টা করি। আচ্ছা, তাহলে এই যে বিসিএস প্রস্তুতিটা কবে থেকে নেওয়া উচিত? অনেকেই তো আমাদের হলে যারা হুম। বন্ধু বান্ধবরা ছিল, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকে পড়া শুরু করেছে, অনেকে ফার্স্ট ইয়ার থেকেও পড়ে। হ্যাঁ। এখনকার এরকম ট্রেন্ড আছে। জয়ের কাছে কি মনে হয় কখন শুরু করাটা আসলে উচিত? ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আমাদের লাইফে যতগুলো ফেজ আছে, প্রত্যেকটা ফেজেরই এক একটা বিশেষ মাহাত্ম্য থাকে। রাইট। যেমন স্কুল লাইফে আমাদের কোনো টেনশন নাই, আম্মু পড়তে বসতে বলছে, আমি জাস্ট বই খুলে আমি হুম হুম আমার কথা ভাবতেছি। আমি ভাবতেছি যে একটা সময় কিছু তো হবেই, তাই না? বাট কলেজে হচ্ছে মানে কিছুটা রেসপন্সিবিলিটি আসে যে আমার হুম তো সামনের একটা ফেজ থাকবে। ভার্সিটি লাইফ হচ্ছে আমাদের সম্পূর্ণ একটা ফ্রিডম দেয়া হয় আমাদের। সো এই ফ্রিডমের মধ্যে থেকেই ইউটিলাইজেশনের একটা ব্যাপার হুম থাকে। হুম এখন আমি যদি ভার্সিটি লাইফে যে জিনিসটা আমার শেখার কথা, সেইটা যদি আমি না শিখে আমি জাস্ট পড়াশোনার মধ্যে থাকি, আমি বিসিএস পড়বো, এক সেট বই কিনবো, অমুক প্রকাশনীর, আর আমার একদম ক্যাডার হয়ে হুম যাবে, হুম এই জিনিসটা আসলে এখনো হয় না। এবং আমি মানে আমি এটা সাপোর্টও করি না হুম যে হুম। একদম সবসময় আমি একদম একটা বিসিএস এর পড়াশোনা করব, এই জিনিসটা হোক। সো
আমি মনে করি না যে একদম ফার্স্ট ইয়ার থেকেই পড়ার কিছু আছে। সো সবসময় একটা লার্নিং প্রসেসই থাকতে হবে, টিউশনি করা টুকটাক, সেই রাইট। জিনিসগুলো নিজের মধ্যে ইনহেরিট করা, এবং সর্বশেষ ফোর্থ ইয়ারের একদম শেষের দিকে এসে তখন থেকে একটু সিরিয়াস ক্যাচআপ হওয়া হওয়া। ব্যাপারটা নিয়ে, হ্যাঁ। হ্যাঁ, এবং সবার কাছে জানতে চাওয়া যে জিনিসটা কিভাবে কি হয়। তো আমি মনে করি যে আমাদের কমপক্ষে 3 মাস দেওয়া উচিত, যে আমি জাস্ট সিনিয়রদের থেকে জানবো যে ভাই এটা কিভাবে। হুম হুম। যেমন আমরা যেই বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমাদের বিশ্ববিদ্যালয়ে সেটা অবশ্যই সিনিয়র হতে পারে বা যে কোনো কোচিং হতে পারে, যে কেউ যারা হতে পারে, এই সার্ভিসটা প্রোভাইড করছে, যে হ্যাঁ, তো পাত্র তাদের দেখাই থেকে দিচ্ছে। জিনিসটা জানা যে আসলে জিনিসটা কিভাবে হচ্ছে। রাইট। সেই প্রসেসটা যদি জানা থাকে, 3 মাসে হচ্ছে আমি তখন নতুন অনেক কিছু সম্পর্কে জানবো। সো ওই সাগরে নামার আগে সাগরের কিনারা সম্পর্কে জানাটা হুম অনেক হুম হুম। ইম্পর্টেন্ট। সো সেই জিনিসটা যদি জানা যায়, তারপর আমি মনে করি যে অনেকটাই মানে এই যে একটা সহজ। বিখ্যাত উক্তি আছে যে উঠান সাগর পার করাই, হ্যাঁ, জি পুরোটা জি জি প্রত্যেক জি জি, সাগর পার করা, হ্যাঁ, ওইরকম মানে অনেকটাই উঠানটা পার এরকম। করাটাই। জি। আচ্ছা, চমৎকার। আচ্ছা, তাহলে জয় যেটা বললা যে একাডেমিক পড়াশোনাকে স্পেয়ার করার কিছু নেই, না, ভার্সিটি একদমই না। লাইফটাকে উপভোগ করা মানে এনজয় না করারও কিছু নেই বিসিএস এর জন্য, মানে এত স্যাক্রিফাইস দিয়ে প্রথম বছর থেকে না এত না না। বিসিএস করবো এইরকম জয়ের কাছে মনে হয় না। আচ্ছা জয়, আরেকটা প্রশ্ন করি, হ্যাঁ। এই যে প্রস্তুতিটা তুমি একদম শুরু থেকে শুরুটা কিভাবে করেছিলে, মানে কিভাবে কোন বিষয়টা পড়ে, হ্যাঁ, বা কোন জিনিসটা ধরে, অনেকে তো জব সলিউশন পড়ে, প্রিভিয়াস হুম। ইয়ার কোশ্চেন পড়ে, তোমার শুরুটা কিভাবে ছিল? আমার ক্ষেত্রে একটা মানে এটাকে অভ্যাস বদ অভ্যাস দুইটাই বলা যায়। হুম হুম। সো আমি যখন কোনো কিছু পড়ি, আমি ওইটার কোর টপিকটা বোঝার চেষ্টা করি। আচ্ছা। সো এখন আমাদের যারা শ্রোতা আছে তারা আসলে ভাবতে পারে যে এটা আসলে হুম অনেক জ্ঞানী গুণীদের কথাবার্তা, এবং আমি যখন এরকম কোনো পডকাস্ট দেখতাম আমিও ভাবতাম যে হুম। সবাই বলে মানে যে পণ্ডিতই কথা বলে। একদম, হ্যাঁ, যে একদম কোর থেকে পড়বে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একদম পড়ে তো একদম উল্টায় ফেলবো বিষয়টা। বাট আমি যখন পড়তে গেলাম আমিও দেখলাম যে হ্যাঁ, আমি দেখলাম যে প্রথম বিশ্বযুদ্ধ এত সাল থেকে হয়। হুম হুম। বাট আমি যদি এইটার একটু ব্যাকগ্রাউন্ডটা জানার চেষ্টা করি, আমার বই পড়তে হবে না, তো আমি জাস্ট গুগলে সার্চ দিলেই হুম। এখন দেখতে পারি। উইকিপিডিয়া আছে, হ্যাঁ, ব্রিটানিকা আছে, অনেক সোর্স জাস্ট এখন। আমি যদি একটা মানে ওই ক্রোনোলজিটা জানতে পারি, হুম তাহলে হচ্ছে আমাদের মনে রাখতে অনেক সুবিধা হয় এবং হুম আমি হুম একটা মজা পাই। সো আমার কাছে হুম। ড্রাই পড়াশোনার থেকে, হ্যাঁ, হচ্ছে একটু স্টোরি বেসড পড়াশোনাটা রাইট বেশি রাইট। পছন্দ করি। সো মানে এইটা টাইম থাকা, লাইন দিয়ে দিয়ে পড়া আছে, টাইম কবে লাইন কি দিয়ে হলো পড়া, না হলো। এবং আমি বুঝতেছি, যেমন আমি যদি ভাবি যে কোল্ড ওয়ারের কোনো একটা বিষয়, যে কিউবান হুম মিসাইল ক্রাইসিস হুম এত সালে হয়েছে, আমি জাস্ট মনে রাখলাম। বাট এইটার থেকে ইফেক্টিভ হবে যে আমি চোখ বন্ধ করলে ভাবতেছি যে ওই সময় খুব টান টান একটা উত্তেজনা চলতেছে, আহ, একটা ফোন কল, দুই দেশের হুম মধ্যে হুম একটা সরকারি ফোন আলাপের ব্যবস্থা করা হয়েছে যেন কোনো ক্যাজুয়ালিটি না না ঘটে। ঘটে। সো ওই সিচুয়েশনটা আমার মনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজে, যে খুব একটা সিরিয়াস ইন্টেন্স মুভমেন্ট চলতেছে। সো ওই, ব্যাপারটা হচ্ছে নিজের মতো ধারণ করা হ্যাঁ, ওই জিনিসটাকে। ইনহেরিট করা বিষয়টা। সো রাইট। এই জিনিসটা না চমৎকার। থাকলে আসলে শুধু ড্রাই পড়াশোনা, আসলে শুধু যে পড়তেই হবে, তখন আসলে রাইট। আউটকামটা আসবে খুব না। সুন্দর জয়, খুব সুন্দর বললো। আচ্ছা, এখন প্রিলি লিখিত ভাইবা, হুম। তিনটা জিনিস ফেস করে তো তুমি ক্যাডার হয়েছো, আলহামদুলিল্লাহ। কোন ফেজে তোমার অনুভূতি কেমন ছিল, কোনটা কতটুকু গুরুত্বপূর্ণ, এটা একটু শেয়ার করো আমাদের এক্সপেরিয়েন্সের সঙ্গে। প্রিলির ক্ষেত্রে যদি আমি বলি, প্রিলির ক্ষেত্রে আমরা বাজারে অনেক ধরনের বই দেখি, এবং সব থেকে বড় সমস্যাটা হচ্ছে যে আমাদের ফেসবুক অ্যাড, হুম এটা আমি মনে করি সব থেকে বড় সমস্যা এবং সব থেকে ভালো জিনিসও। কারণ আমি দেখা গেল XYZ কোন একজন মেন্টর বা কোন একজন কোচিং, সে এত সুন্দর একটা বিজ্ঞাপন করলো, আমি জাস্ট ভাবলাম যে ওয়াও, এত সোজা, মাত্র 3 মাসে ক্যাডার। হুম 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 হ্যাঁ, ওই যে আমরা ভার্সিটি লাইফে পড়তাম যে অমুক প্রকাশনীর এক সেট বই পড়ে বিশ্ববিদ্যালয়ে চান্স হুম পাবো, অনেকটাই এরকম। সো এই জিনিসগুলো একটু মানে বোঝা উচিত নিজের, যে আমি কোনটা নিব কোনটা নিব না। হুম। হ্যাঁ। সো বই সিলেকশনটা অনেক বড় একটা ফ্যাক্ট ছিল। আমি আবার মানে ভার্সিটি লাইফ থেকেই কিছুটা এক্সট্রা আর্নিং করার চেষ্টা করতাম। আচ্ছা, পড়াশোনা মানে বাসা থেকে না নিয়ে। তুমি তো অনেক কিছু করেছো জয়, আমি জানি তুমি তো গেমিং করেছো, হ্যাঁ, তারপর তোমার একটা ছোট বিজনেসও আছে, জি। না? মানে তুমি কোনো কিছু বন্ধ রাখোনি ক্যাডার হবে দেখে ভাই, হ্যাঁ। হ্যাঁ, আমি চেষ্টা তাহলে করেছি। এটা শুনবো আগে, এই উত্তরটা পাওয়ার পরে আচ্ছা, এই ঠিক গল্পটা আছে। শুনবো। তো আমি হচ্ছে এই যে বইয়ের ব্যাপারটা, আমি অনেক হুম বই কিনতাম। হ্যাঁ, বাজারে যে বইটাই দেখতাম ভাল লাগতো কিনতাম। অনেক বই আছে যে আমি পরে আর পড়িনি, হুম কাউকে দিয়ে দিয়েছি। হুম কিন্তু ওই যে কিনতাম, কিনে যে আমি একটু দেখলাম বিষয়টা কেমন, হুম হুম। এই কয়েকটা বই দেখতে দেখতে এমন হয় যে একটা বইয়ের সাথে আমার কানেকশন হয়ে যায়। রাইট। ওইটার আমি ফ্যান এক্স্যাক্টলি। হয়ে যাই, ইভেন এমন যে আমি হচ্ছে আনপেইড অ্যাম্বাসেডর হয়ে যাই। হুম আমাদের বর্তমানে হুম একটা হুম মানে হুম। অনেক প্রকাশনী আছে, বাট একটা প্রকাশনীর বই জিকের জন্য আমি খুব পছন্দ করি। হ্যাঁ হ্যাঁ। দেখা গিয়েছে যে আমি আমার বন্ধু বান্ধবদের সবাইকে ওই বইটা কিনিয়েছি। এটা এটা পর। হ্যাঁ, একটা ভালো লাগে। টান কাজ করে। রাইট রাইট, এক্স্যাক্টলি। সো বই সিলেকশন। আর প্রিলিমিনারির জন্য আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অনেকে এক্সাম দেওয়া। রাইট। এক্সামটা অনেক হুম ইম্পর্টেন্ট হুম। একটা বিষয়। এমন অনেক সময় গিয়েছে জয়, যে আমি, তো একটু জি, ইন্টারাপ্ট করি, শিওর, তোমরা এই যে এক্সাম দেওয়ার কথাটা বললে না, হ্যাঁ, এটা আমি যখন এই প্রিলিমিনারি প্রিপারেশন নিই, তখন আমি ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম যে আইএএস বলে না ইন্ডিয়াতে, হ্যাঁ, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ওই আইএএস এর একজন অফিসার, হ্যাঁ, জি, লেডি অফিসার, তিনি এরকম
একটা কোচিং এ এই গাইডলাইন নিয়ে ক্লাস নিচ্ছিল, বলে কি আপনারা প্রচুর এক্সাম দেন, হুম। হ্যাঁ যত পারেন বাসায় মডেল টেস্ট সলভ করেন, মডেল টেস্ট করতে করতে আবার কি করবেন, কোন একটা ক্লোজ এনভায়রনমেন্টে পরীক্ষা হ্যাঁ দিবেন, যাতে অবশ্যই। ওই যে এক্সাম হলে যে একটা ভাইব ওইটা আপনার মধ্যে আসে। হ্যাঁ যে মিলে গেল তোমার সঙ্গে জিনিসটা। হ্যাঁ প্লিজ কন্টিনিউ হ্যাঁ, করো। এই এক্সামের বিষয়টা আমি মাথায় রাখার চেষ্টা করি। আর আমাদের প্রিলিমিনারিতে যেহেতু একটা নেগেটিভ মার্কিং এর বিষয় হ্যাঁ থাকে, এইটাও একটু খেয়াল রাখার চেষ্টা রাইট। করতাম। আর আমি যদি বলি মানে র্যাঙ্ক করি প্রিলি, লিখিত, ভাইভা। প্রিলি অবশ্যই ইম্পর্টেন্ট। প্রিলি হচ্ছে আমাকে লিখিত দেওয়ার জন্য একটা সুযোগ জাস্ট। এলিমিনেশন রাউন্ড। হ্যাঁ, এলিমিনেশন রাউন্ড। এটাও অনেক কঠিন আমি জানি, কিন্তু আমাকে চাকরি দিবে হচ্ছে লিখিত। লিখিত ফিরি এবং কোনো নাম্বার আমার যোগ এবং হচ্ছে না। এই কথাটা আমি জানি হ্যাঁ আমাদের শ্রোতারা অনেক জায়গায় শুনেছে। এটাই এটাই। হ্যাঁ, আমিও শুনতাম। আমি হুম ভাবতাম যে সবাই একই কথা বলে। হুম হুম। বাট এখন আমি আজকে বুঝতেছি ইউ যে ক্যান ফিল দিস। হ্যাঁ, আমি আসলে মানে ফিল করতেছি যে হ্যাঁ আসলেই তাদের রিটেনই আমাকে জিনিসটা চাকরি হ্যাঁ, এরকম। দিবে, আমার কোন ক্যাডার আসবে। হ্যাঁ, হ্যাঁ এটাই আমি রিটেন ডিটারমাইন করে দেয় জি। মোটামুটি। এবং আমি যে বললাম যে ভাইয়া প্রিলিতে পড়ার জন্য ওই যে ব্যাকগ্রাউন্ড স্টোরিটা জানা, এটা হচ্ছে লিখিতর জন্য একটা ওয়েপন। রাইট কারণ চমৎকার আমি চমৎকার। যখন আর লিখিততে একটা জিনিস আমি বলতে পারি যে লিখিততে আমি যত বেশি এক্সাম্পল দিতে পারবো, হুম হুম আমাদের বিজ্ঞ যারা খাতা দেখেন তারা বুঝতে পারবে যে আমি কতটা ডিপলি ওই টপিকটা বুঝেছি। হুম হুম হ্যাঁ, আমি যদি দেখা গেলো কোনো একটা টপিক নিয়ে আমার আসলো কনসেপচুয়ালে, আমি সেটার হচ্ছে 3টা রিয়েল লাইফ এক্সাম্পল দিলাম। হুম এবং সব থেকে ভালো হয় আমি যদি রিসেন্ট এক্সাম্পল দিই। রাইট। এগুলো দিলে হবে কি টিচার তখন রিলেট করতে পারে অনেক বেশি। সো সেক্ষেত্রে মার্কসটা বেশি হুম আসে। হুম সো সেই জন্য ব্যাকগ্রাউন্ড স্টোরিটা জানা আমার কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। রাইট। আর ভাইভাটা তো অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। সো আমরা বলি না রিটেন খাতার ভ্যালু বাড়ানোর জন্য কিছু কোটেশন লাগে, ডাটা লাগে, এর জন্য কিন্তু আমাকে একটু ডিপে পড়তে হবে, হ্যাঁ, আমাকে অবশ্যই। এই জিনিসগুলো জানতে হবে, তখনই তো আমি একটা ভ্যালিড কোটেশন বা হ্যাঁ, ডাটা হ্যাঁ। ইনপুট দিতে এই পারবো। জিনিসটাই অনেক সময় আর হ্যাঁ, অনেকেই অনেক ডাটা আর কোটেশন পড়ে যায় কিন্তু ঠিক জায়গায় ইনপুট দিতে পারে না। তাই এই জিনিসগুলো না আসলে এই যে যেভাবে যে ক্রোনোলজিক্যালি সামঞ্জস্য রেখে সিঙ্ক্রোনাইজ করে যদি কেউ করতে পারে তাহলেই মনে হয় সফলতা হ্যাঁ একদম, আসা একদম। সম্ভব। চমৎকার। আচ্ছা জয়, এখন একটা প্রশ্ন করি তোমাকে যে তুমি বলে যে কোকারিকুলার অ্যাক্টিভিটিস হুম। দিস আর ইম্পর্টেন্ট, কি টাইপ কোকারিকুলার অ্যাক্টিভিটিস মানুষ করতে পারে এতে বিশ্ববিদ্যালয় জীবনে বা আহ এতে কি মনে হয়? অনেক কিছুই তো কোকারিকুলার আছে, ক্লাবিং করে এই করে কিছুই। কোকারিকুলার অ্যাক্টিভিটিজ এর আসলে ভাই এক্ষেত্রে কোনো মানে কোনো সীমা নাই। সীমা নেই, এক কথায় লিমিটলেস। বলতে গেলে। আচ্ছা চমৎকার। কারণ হচ্ছে আমি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর থেকে আমি সবার সাথে যে মিশছি, আমি আমার দেখা গেল আমি ফ্রেন্ডদের সাথে আমি কোনো একটা কোথাও ঘুরতে যাব। ওই ঘুরতে যাওয়ার সময় আমি যে সবাইকে আমার ওপিনিয়ন দিচ্ছি এবং সবাইকে ম্যানেজ করছি, আমরা বুঝি না যে আমার নেগোসিয়েশন স্কিল আছে। হুম হুম এটা কিন্তু হচ্ছে সেই ম্যানেজ করা থেকে আসতেছে। হুম দেখা গেল আমরা ১০ জন ট্যুরে যাব। ৩ জন যাবে না। সেই ৩ জনকে যে আমি ম্যানেজ করতেছি, হুম এটাই হচ্ছে আমার একটা নেগোসিয়েশন হুম। স্কিল। যেটা আমার ভাইভা বোর্ডে সার্ভিসে এগুলো কিন্তু রিফ্লেক্ট হবে পরবর্তীতে অবশ্যই, স্যারদের প্রশ্নের অবশ্যই। মাধ্যমে। এইটাই আমি বারবার বোঝাতে হুম চাচ্ছি হুম যে শুধুমাত্র পড়াশোনাই সব না। রাইট। এবং আমি ইউ হ্যাভ টু বি স্ট্রিট স্মার্ট হ্যাঁ, যেটাকে বলে। অবশ্যই। হ্যাঁ। এবং অনেক ক্ষেত্রে স্ট্র্যাটেজিক হতে হয়। হুম যেমন হুম দেখা গেল যে আমি কোথাও ঘুরতে যাব। আমার কোনো একটা ফ্রেন্ডের মা হচ্ছে একটু কনজারভেটিভ। উনি যেতে দিতে চাচ্ছেন না। সো উনাকে আমি উনার ওয়েতে বোঝাবো। হুম আরেক ফ্রেন্ডের বাবা হচ্ছে একটু দেখা গেল যে অনেক ওপেন মাইন্ডেড, লিবারাল। হ্যাঁ, লিবারেল এবং উনাকে আমি কিন্তু ওই অ্যাপ্রোচ আমি অন্য হ্যাঁ অ্যাপ্রোচে অন্য যাব। অ্যাপ্রোচে সো যাবো। আমি যে স্ট্র্যাটেজিক হচ্ছি এই হুম হুম বিষয়টা অনেক শেখা যায়। আর মানে ডিবেট ইউ হ্যাভ টু ইম্প্রোভাইজ ইউর লাইফ। হ্যাঁ, খুব রিজিডিটির মধ্যে থাকলে হ্যাঁ ক্যারিয়ার হওয়াটা হ্যাঁ। কঠিন। না জীবনে তারপর অনেক বাধা ধরাই আসবে, অনেক হ্যাঁ, কঠিন অনেক সময় কিছুই আসবে। আসবে। সেই সময়গুলো যেন আমি ফেস করতে পারি। জি। হ্যাঁ এই একটা প্রস্তুতি আমার নিজের মধ্যে নিয়ে রাখা দরকার। এই কথাটা থেকেই জয়, বিসিএস প্রিপারেশন ইজ আ লং জার্নি, হুম। অনেক বড় জার্নি। এই প্রস্তুতি নিতে গিয়ে অনেকেই মাঝপথে হ্যাঁ মোটিভেশন হারিয়ে ফেলে। এইটা তোমার ক্ষেত্রে কি হয়েছিল আর কিভাবে মোটিভেশন ধরে রাখা যায়? মোটিভেশন জিনিসটা আসলে এখন যেমন আসলে মানে ফেসবুকে আমরা দেখি যে ২টা লাইন, হ্যাঁ, আমি যদি জাস্ট ২টা লাইন বলে দিলাম এটা আমার মোটিভেশন হয়ে হুম গেল। আসলে আমার মোটিভেশন হচ্ছে আমি নিজে। আমি এখানে অনেককে কম্প্যারিজনে আনতে পারি। হ্যাঁ? যে আ XYZ অমুক হচ্ছে এইটা হয়েছে আমি সেরকম হব। তার থেকে বড় হচ্ছে আমি আসলে নিজে কি চাই। আমরা খুব কমনলি একটা জিনিস দেখে থাকি যে আমাদের সবথেকে কষ্ট হচ্ছে নিজের ক্যালিবার অনুযায়ী কাজ করতে না পারা। আমি মনে করি আমার ক্যালিবার আছে, আমি একটা কাজ করতে পারবো। হুম আমি যখন সেটার সুযোগটা না পাবো তখন ওইটা হচ্ছে আমার কষ্ট। হুম হুম হুম, সো চমৎকার। সেই বিষয়টাতেই আমি মনে করি যে আ প্রিপারেশন ফেইজে যে আ অনেক সময় আমাদের এমন অনেক মনে হবে। যেমন ধরেন যে আমাদের সবথেকে ফেমাস যদি কিছু আমরা অ্যাপের কথা বলে থাকি এক্সাম দেওয়ার জন্য বিশেষ করে। এখানে ১ম দিকে আমি ফেল করতাম। হুম হুম ভয়ংকর রকম হুম ফেল। হুম হুম মানে
মানে ভাই মাইনাসেরও একটা লিমিট হুম থাকে। হ্যাঁ, আমার মাইনাসের লিমিট ছিল না, অত দূর রাইট রাইট সমুদ্রে চলে যেত। বাট সেখান থেকে আস্তে আস্তে যে গ্র্যাজুয়াল যে ইনক্রিজটা, এইটা হচ্ছে মোটিভেশন। নাম্বারটাকে একটা মানে ভালো একটা হ্যাঁ, পর্যায়ে আনা। মোটিভেশন হচ্ছে ভাই সেটা, যে রাইট। আমি 1 মাস পড়াশোনা করে একটা এক্সামে আমি আগে আমি যদি 200-তে পেতাম 70, এখন আমি 80 পাচ্ছি, সেটা হুম হচ্ছে আমার মোটিভেশন। চমৎকার। হ্যাঁ, কখনো 2টা লাইন আমার মোটিভেশন না, আমার মোটিভেশন হচ্ছে আমার ফ্যামিলি। জয় যেটা বললাম যে নিজের ভাবে স্কেপটিক হওয়া যাবে না। হুম। হ্যাঁ, যে সন্দেহ করা হ্যাঁ, যে আমি অবশ্যই। পারবো কি পারবো না, এই জিনিসটাকে হ্যাঁ রিমুভ করতে হবে, ব্যবহার করতে হবে, আর কনসিস্টেন্ট থাকতে হবে। এটা অবশ্যই। যে যাই হোক আমি লেগে থাকবো, হ্যাঁ, আর আমি এটা অ্যাচিভ করেই ছাড়বো। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, আর দেওয়ার মালিক তো আল্লাহ, সবসময় যে হবে এরকম না, যদি এটা উত্তম রিজিক হয় তখনই আল্লাহ দিবে। অবশ্যই আসবে। হ্যাঁ, কিন্তু আমার লেগে থাকতে হবে, এটা হচ্ছে যে একটা কথা খুব সুন্দর বলেছে, পোটেনশিয়ালটাকে মিট করতে না মিট পারা। করতে না পারা, নষ্ট না করা, যে আমার এটা হওয়ার কথা ছিল, হতে না পারা। অনেকে কিন্তু আফসোস থেকে যায় যে ওরা ক্যাডার হয়ে গেল আমি হতে পারলাম না, এটা কিন্তু অনেক বড় একটা আফসোস। তাই নিজে গোলটাকে ফোকাস রাখা আর লেগে থাকাটা, অনেক সুন্দর বলে। যেহেতু একটা চাকরিও করতা না আহ, একটা বেসরকারি জি, ব্যাংকে। এইটাই হচ্ছে আমি যে বললাম নিজের পটেনশিয়াল মিট করতে না পারার বিষয়টা এখানে চলে আসে। যে হ্যাঁ হ্যাঁ। আমি তখন অনার্স পাশ করেছি, করা আচ্ছা। বের হওয়ার পরে তখন তো অ্যাপ্লাইয়ের একটা হিড়িক চলে, হুম কোথায় অ্যাপ্লাই করব, কোথায় অ্যাপ্লাই করব। সো হুট করে দেখেছি যে একটা বেসরকারি ব্যাংকের এন্ট্রি লেভেলের একটা পোস্টে আচ্ছা। আমি অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পর আমার যেহেতু স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট, সো ব্যাংক 6 ফর স্ট্যাটিস্টিক্স, সো হুম ওরা আসলে খুব পছন্দ করে এই বিষয়টা। তো ওখানে এটা অ্যাকাউন্টিং ফিনান্স এগুলো তো ব্যাংকের তো আমার পরীক্ষা। জবটা হয়ে যায়। আমি এরপরে জবে যখন আমি 1 মাস জব করি, তখন আমার কেন জানি মনে হচ্ছিল যে আই ডিজার্ভ মোর। হ্যাঁ, হুম আই ডিজার্ভ মোর, আমি এর থেকে বেটার আমার ক্যালিবার আছে সেটা করার, সো হুম আমি কেন এখানে স্টাক হয়ে থাকবো। অবশ্যই সেটা খুব ভালো চাকরি, অনেকের হুম জন্য এটা অনেক বড় একটা হুম কিছু, হুম। আমার জন্য অনেক বড় কিছু। বাট উইথ ডিউ রেসপেক্ট, যে আমি মনে করি এর থেকে বেটার আমি ডিজার্ভ করি। মানে তোমার ড্রিম আলাদা, হ্যাঁ, এটা হচ্ছে আমি কথা। আমি ভাবি যে যেমন আমি হচ্ছে ব্যাংকে, সবাই আসলে জিনিসটাতে একমত যে কিছুটা কাজ রিপিটেটিভ থাকে, এটা হুম থাকে ব্যাংকের কাজে এরকম। বাট আমার তখন মনে হলো যে আমি তো থাকতে চাই লিডিং পজিশনে, আমি হুম থাকতে চাই ডিসিশন মেকিং হুম পজিশনে। হুম সো এখানে থাকাটা আসলে আমি মনে করি ওয়েস্ট অফ মাই এনার্জি। হুম হুম হতে পারে যে আমি এরপরে কিছুদিন বেকার থাকবো, আমার আমার যে আমি দৈনন্দিন যে কাজগুলো করে থাকি সেটার জন্য আমার একটু স্ট্রাগল করতে হতে হুম পারে, হুম বাট হুম সেটাকে মাথায় নিয়েও যে কনসিস্টেন্টলি পড়াশোনার যে মোটিভেশনটা, হুম হুম সেটা থেকে আমার আবার এসেছে। আমি জাস্ট 2 মাস জব করেছি, এরপরে আমি হঠাৎ করে একদিন মনে হলো যে না, এইভাবে আর পসিবল না। হুম। আমি 1 মাসের বেসিক স্যালারি দিয়ে আচ্ছা আমি আচ্ছা। জাস্ট আই কুইট। টু অ্যাচিভ সামথিং বিগ ইউ টু হ্যাভ টু, হ্যাঁ, হ্যাঁ, ওই মানে যে গিভ আপ অপরচুনিটি সামথিং, কস্ট, অপরচুনিটি কস্ট অপরচুনিটি যেটাকে কস্ট, বলে, এটাই আসলে সেই এখানে। কাজটা তুমি করেছিলে। ওকে জয়, এখন তোমাকে আরেকটা প্রশ্ন করি। আহ, এই যে প্রস্তুতিতে হুম। কি কি ভুল স্টুডেন্টরা করে যে জন্য তারা কোয়ালিফাই করতে পারে না, এগুলো তুমি একটু নোট করে দাও। প্রথম ভুল হচ্ছে আমি যে কি পারি এটা আসলে আমি বুঝতে পারি না। আমার মনে হয় যে আমি পড়তে বসবো, আমি 1 ঘন্টা পড়ার পর মাথা ঝিমঝিম করতেছে। এমন হতে পারে যে ওই 1 ঘন্টার পরে একটা ব্রেক নেওয়ার পরে আমি যদি পড়তে বসি, আমি আরো ভালো পড়তে পারবো। হুম হুম এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয়ত হচ্ছে যে বই সিলেকশন খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। বই সিলেকশন হুম এবং আমার অ্যাম্বিয়েন্সটা, এটা খুবই ইম্পর্টেন্ট। এখন দেখা গেল যে আমি সবসময় আমাদের ফেসবুকটাতে আমরা অনেক বেশি সময় ব্যয় করে থাকি। হুম So, আমার ফেসবুক অ্যালগোরিদমটা এমন হয়ে গিয়েছিল যে আমি ফেসবুক স্ক্রল করতে করতে বারবার এই পড়াশোনার বিভিন্ন বিষয় আমার আসছিল, হুম। ওই অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করা আশেপাশে। Right. এবং তার পরবর্তীতে অন্যতম ভুল হচ্ছে আহ, উম, সঠিক স্ট্র্যাটেজিটা না জানা। এই হুম ক্ষেত্রে আমরা আমাদের ফেডরিকো প্যারেটো নামে হুম একজন ইকোনমিস্ট, তার একটা রুল আছে যেটাকে বলা হয় 80-20 প্রিন্সিপাল। হুম হুম। হ্যাঁ, যে আমাদের মোটামুটি 80% আউটকাম হচ্ছে, 20% ইনপুটের উপর ডিপেন্ড করে। সো আমরা সেই 20% আসলে আমরা আইডেন্টিফাই করতে পারি না। চমৎকার চমৎকার। যেমন আমরা ইন্টারন্যাশনালে দেখা যায় যে প্রিলিতে প্রথম দিকে আমাদের হিউজ হিস্ট্রি আছে। হ্যাঁ, আসলে সব কিন্তু আমার আসে না। হুম সো আমি কিছুদিন অ্যানালাইসিস করে আমার বুঝতে হবে যে কোত্থেকে কোশ্চেন আসতেছে। যেমন মিশরীয় সভ্যতা, এই সভ্যতাতে কোশ্চেন আসে। হুম। সো আমি যদি যা আচ্ছা। সভ্যতাটা পড়ি, তারপরের বিষয় থেকে যদি এমন হয় যে আমার একটা আসবে, আমি স্বপ্নে শুনলাম যে এর পরের 50 পেজ থেকে একটা প্রশ্ন আসবে, বাট আমার কাছে মনে হবে যে ওই 50 পেজ পড়ে 1 নাম্বার পাওয়ার থেকে পরবর্তীতে কোনো 20 পেজ পড়ে 2 নাম্বার পাওয়া ভালো। ভালো, মানে এই আমি যে ট্রেড করতে হবে যে হ্যাঁ, কোন এই জায়গায় ওয়েগিংটা এই বেশি ট্রেড না অফটা করে। যদি আমি ইয়া করতে পারি, রাইট। সেক্ষেত্রে এই জিনিসটাতে আমার আমার মনে হয় যে এখানটাতে সবার মানে একটু ইউ হ্যাভ টু অ্যাক্ট ডেফিসিট। স্মার্ট
হ্যাঁ, অবশ্যই অবশ্যই এই আমাদের পার্টটাই করার সময়। 47-এর কোশ্চেন আমরা এই জিনিসটা অনেকবার দেখেছি। হুম হুম 47-এর কোনো কোশ্চেনই আসলে মানে ডিরেক্ট ছিল না। না, হ্যাঁ, আমাদের ফুল টস বল ছিল না হ্যাঁ, কোনোটাই, মানে বাংলাদেশ প্রত্যেকটাই বিষয়গুলির মধ্যে মেন্টাল অ্যাবিলিটি ঢোকানো ছিল, হ্যাঁ প্রশ্নগুলো অনেক এরকম ছিল অনেক, এবং অনেক কিছুই ছিল যে আমি আসলে লাইফে কখনো ওই জিনিসটা এক্সপিরিয়েন্স যে করেছি। দ্বিজাতি তত্ত্বের একটা প্রশ্ন এসেছিল হ্যাঁ জয়। হ্যাঁ। এটা নিয়ে তো আমিও তো জাস্ট অবাক যে আল্লাহ, সবাই তো এইটাই মানে প্রথম ইকে মানে হ্যাঁ বক্তাকে হ্যাঁ দ্বিজাতি এইটা তত্ত্বের। চলে আসে। হুম, দ্বিতীয়ত হচ্ছে যে প্রেজেন্স অফ মাইন্ড, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। প্রেজেন্স অফ মাইন্ড বলতে আমি যেটা বুঝি যে সবসময় প্রোঅ্যাক্টিভ থাকা। right. আমি গতকালকে বিষয় নিয়ে ভাবছিলাম যে প্রোয়েক্টিভের বিষয়টা নিয়ে। হুম যেমন আমি যদি বলি যে আমি যখন মেডিকেল অ্যাডমিশন টেস্ট দেই, হুম আমি মেডিকেলের আমার ইচ্ছা ছিল না, বাট হুম তাও আমি এক্সাম তো দিতেই হয়। হুম সো সকালবেলা হেলতে তুলতে গেলাম। সো আমি সবসময় যখন কোথাও যাই আমি আশেপাশে অনেক খেয়াল করি যে আশেপাশে কি আছে, দেখি আর কি। হুম সো মেডিকেল একটা কোয়েশ্চেন ছিল যে আমাদের বারডেমের প্রতিষ্ঠাতা কে। হুম তো আমি জাস্ট জানতাম বারডেম নামে একটা হসপিটাল আছে, এখন হুম এটার প্রতিষ্ঠাতাকে আমি তো জানি না। হুম কিন্তু তখন আমি মনে করলাম যে আমি যখনই শাহবাগ দিয়ে যেতাম, বারডেম হাসপাতালের পাশে লেখা থাকতো যে ডক্টর হুম ইব্রাহিম কার্ডিয়াক সেন্টার। কার্ডিয়াক সেন্টার। সো আমি তখন অপশনও দেখলাম যে আরে এই তো ডক্টর ইব্রাহিম। মিলে গেছে। তখন তো আমার মনে হচ্ছে ওই যে 2022-এ মেসি হুম ওয়ার্ল্ড কাপ জেতার পর যেমন একটা হাসি হুম দিল না, ওরকম একটা খুশি যে বাহ, এটা তো হয়ে গেল। হুম সো মেডিকেলে চান্স হয় না, আমি জানি হবে না, বাট ওই যে ওই কোশ্চেন পারার যে খুশিটা, এইটা আমি আজ এখন বলতেছি আবার। হুম এটা একটা হ্যাপিনেসের বিষয়। 46 BCS এ আমি প্রশ্ন দেখেছিলাম, যখন আমি দেখলাম যে একটা কোয়েশ্চেন ছিল যে হিলি কোথায়, হিলি বন্দরটা হুম হুম কোথায়। সো আমরা সবাই জানি হিলি দিনাজপুরের দিনাজপুরে, বিখ্যাত বন্দর। কিন্তু অপশনে ছিল হচ্ছে উপজেলার নাম। হুম হুম সো আমার একবার হচ্ছে ইয়েতে যাওয়া হয়েছিল, হিলির ওদিকে যাওয়া হুম হয়েছিল। সো আমি বারবার দেখতাম যে সব দোকানের নেম নেম ফ্ল্যাগে হচ্ছে ওখানে দেওয়া যে হিলি, তারপরে হাকিমপুর। আচ্ছা আচ্ছা। তো আমি ভাবলাম যে আমি যদি পরীক্ষাটা দিতাম, আমি হচ্ছে তো হাকিমপুর আমি তো পারতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওইটা কিন্তু আমি কোনো বই পড়িনি, হুম তাই না, আমি জাস্ট প্রেজেন্স মানে অফ চোখ মাইন্ড। কানটা খোলা রাখাটা হ্যাঁ এই গুরুত্বপূর্ণ। জিনিসটা, এইটা বিসিএস এ বর্তমানে খুবই ইম্পর্টেন্ট। আমি হুম ফেসবুক চালাচ্ছি, ফেসবুকে কোনো একটা নিউজ আসলো আমার, অথবা আমি সব থেকে বড় জিনিস কি যে আমি দেখা গেল অনেক এআই ইউজ করি আমরা, হুম হুম ক্লড, ক্লড আমরা অনেক ইউজ করি। হুম হুম সো ক্লডের কোম্পানিটার নাম হচ্ছে অ্যানথ্রোপিক। হুম এখন আমি কোথাও মুখস্থ করলাম না, বাট ক্লড যখন আমি স্টার্ট করি, ক্লডের লোগোর নিচে ডানে লেখা থাকে হুম অ্যানথ্রোপিক। অ্যাথলেটিক। আমি যদি কোথাও নাও পড়ি আমি কিন্তু এটা পারবো হুম যেটা অ্যানথ্রোপিক। এইটাই বললাম যে আমরা সব সময় যদি একটা প্রেজেন্স অফ মাইন্ডে থাকি, চ্যাট জিপিটি ওপেন করলে ওপেন এর নামটা আছে। নামটা থাকে, আমার হুম কিন্তু মুখস্থ করতে হচ্ছে না। রাইট এক্স্যাক্টলি। তারপরে আমি যখন ক্লডে দেখবো যে ক্লড 5, তার মানে লেটেস্ট আপডেট হচ্ছে ভার্সন 5। 5 আজকে চলছে। অফিসার ক্যাশের পরীক্ষায় হুম হচ্ছে হুম এরকম একটা কোয়েশ্চেন ভার্সন কিন্তু 5 এসেছিল। আসছে। হ্যাঁ। সো এই জিনিসগুলো হচ্ছে যে মানে পড়াশোনার বাইরে আসলে অনেক কিছু পারার থাকতে হবে। রাইট। এটা হচ্ছে ডিফারেন্স জয়, করবে। প্রথম দিকে একটা কথা বলে যে বইয়ের ব্যাপারটা, অনেকেই অনেক প্রকাশনীর বই কিনে, হুম। মাল্টিপল, ঠিক আছে। এখন এইটাকে তুমি কিভাবে ডিফেন্ড করবে? একটাই কিনবে, অনেক কিনবে, বা আমি প্রস্তুতি কিভাবে নিবে? আমার তুমি তো আমার বললে যে বিষয়টা, অনেক বই কিনবে। আমি তো ভাই অনেক বই কিনতাম। আমিও কিনেছিলাম অনেক বই। আমি মানে কোনো বই বাজারে নাই যেটা আমার বাসায় ছিল না। ভালোই লাগতো যে বই কিনলো, একটা এ- শপিং। এটাকে তুমি কিভাবে বলবো, প্রস্তুতি নেওয়ার সময় কি করবে? জিনিসটা হচ্ছে যে বই কিনে আনবো, হ্যাঁ আনার পরে 2 দিন হচ্ছে ওর সাথে আমার সংসার, রাইট। ইনফরমালি বলতে গেলে ওর হ্যাঁ সাথে হ্যাঁ আমার হ্যাঁ। সংসার। আচ্ছা আচ্ছা। সো ট্রায়াল সংসার আর কি। সো ট্রায়াল সংসারটা করার পর ওই একজনকে ভালো লাগতে হবে, একজনকে ভালো লাগবে, রাইট। আবার এমন হবে যে আরেকজনের এই পার্টটা ভালো লাগে। হ্যাঁ তো ওখান থেকে ওই কিছু একটু সময় নিব। আমার ম্যাপিংটা করতে হবে হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ আমি পড়বো এতটুকু, আর ওই অন্য জনের থেকে এতটুকু আমি নিব, রাইট। ওইটা করে পুরা কিন্তু ফিক্সড। একজনই বলে না যে একটা বইকেই ভালো করে পড়বো আমি বারবার যখন আমি পড়বো। হ্যাঁ এটা তো হ্যাঁ অবশ্যই, এটা অবশ্যই, এটা তো এই জিনিসটা। অবশ্যই। হ্যাঁ কিন্তু অন্যান্য বই থেকেও আমি কিছু জ্ঞান হ্যাঁ অবশ্যই নিয়ে আসবো, যেটুকু আমার নেওয়া জি। দরকার। এই জিনিসটা অবশ্যই এটা চমৎকার বললে যায়। ঠিক আছে। এখন সামনে 51তম স্পেশাল বিসিএস, জি। হ্যাঁ একটা খুবই সম্ভাবনা আছে। তারাও অনেকেই প্রথম মাত্র হুম হুম। ইন্টার্ন পাস করে আমাদের ডক্টররা, হ্যাঁ তারা বসবে পরীক্ষাতে। তাদের জন্য তোমার কি সাজেশন যে প্রথমবারে তারা কিভাবে ক্যাডার হতে পারে? প্রথমবারে ক্যাডার হওয়া মানে শব্দটা শুনলে আগে হচ্ছে আমার অনেক মানে ভাবতাম যে এটা কিভাবে সম্ভব। আলহামদুলিল্লাহ আমি হয়েছি। সো হুম আমি এখন বুঝি যে আসলে জিনিসটা কিভাবে হয়। হুম সো প্রথমবারের ক্ষেত্রে আমার সর্বপ্রথম হচ্ছে নিজের উপর বিশ্বাসটা রাখতে হবে, একদম সম্পূর্ণ নিজের উপর হুম বিশ্বাস। দ্বিতীয়ত হচ্ছে পড়াশোনার স্ট্র্যাটেজি। এখন আহ, বইয়ের সব কালো অংশ যদি আমি পড়ে ফেলি, সব হুম তোমার মাথায় থাকবে না, হুম হুম, তাই না, ওই যে স্বাভাবিক। বারবার পড়ার বিষয়টা। হুম সো স্ট্র্যাটেজিক ভাবে আমার বুঝতে হবে কতটুকু থেকে আমার আসবে পরীক্ষায়। হুম হুম সো এই জিনিসটা অ্যানালাইসিস যখন আমার মধ্যে একদম ভালোভাবে থাকবে, ব্লু হুম প্রিন্টটা, তখন আমি বুঝবো যে একটা লাইন পড়লে যে না এটা তো মনে হয় আসবে। এই জিনিসটা তৈরি করতে হবে নিজের। আর যেহেতু স্পেশাল রিটেনের কোনো
সাইড থাকছে না, স্পেশালি তো সাধারণত হুম, প্রিলির পরে এমসিকিউ জাস্ট ভাইভা। ভাইবা হয়ে যাবে। তো আমি জেনারেল পার্টটুকু নিয়ে বলতে পারবো যে হুম জেনারেল পার্টের জন্য পিএসসির প্রিভিয়াস কোশ্চেন গুলো জানাটা হুম ইম্পর্ট্যান্ট। হুম হুম কারণ হচ্ছে ওইখানের ব্যাখ্যাগুলো যে কোনো প্রকাশনীর বই বা যে কোনো কোচিং সেন্টারের ওখান থেকে প্রিভিয়াস কোশ্চেন সলভটা মাস্ট। হুম। এরপর হচ্ছে আহ, বইয়ের যত বিষয় থাকুক ওই প্রিভিয়াসের আদলে বিষয়গুলো আমাদের একটু জানা থাকতে হবে। আচ্ছা, চমৎকার। এটা তোমার সাজেশন আমাদের জি এক্সপেরিয়েন্স দেবো। আচ্ছা, এখন জয়, এখানে তো আমাদের জেনেসিস বিসিএস এর মক ভাইভা দেওয়া হয়েছিল জি। জয়ের। জেনেসিস বিসিএস এর মক ভাইভা তোমাকে মেইন ভাইভাতে কতটুকু হেল্প করেছিল একটু বলো। আমি জেনেসিস বিসিএস এর ভাইভাটা আমার মক ভাইভ মানে আমার প্রথম ভাইভা ছিল এটা। আচ্ছা, হ্যাঁ। সো আমি প্রথম দিকে আপনি হয়তো মনে করতে পারবেন আমি আমি আসার পরে, ইতে ছিলাম, ওই হ্যাঁ যে আপনি তো বোর্ডেই ছিলেন। সাইকোলজিক্যাল বোর্ড, জি। এইতে এটাতে আমি ছিলাম। আমি ঢোকার সময় আমি জাস্ট ভাবতেছিলাম যে বোর্ডটা কেমন হয় দেখতে। তো বিষয়টা দেখলাম যে আমি পিএসসি তে যেরকম দেখেছি, যেরকম ডিস্টেন্সটা, এখানে আমি কাইন্ড অফ সেম এনভায়রনমেন্ট ছিল, হুম এতটুকু আমি বলতে পারি। এই জিনিসটা আমাকে অনেক হেল্প করেছে। আর দ্বিতীয় বিষয়টা ছিল যে কোয়েশ্চেন গুলো, এখানে আমাদের যে বিজ্ঞ সদস্য তিনজন ছিলেন হুম। তারা যে অ্যাপ্রোচে কোয়েশ্চেন করছিলেন, এমন হয়েছে যে তারা অনেক সময়, মোস্তফা ওবেদুল্লাহ চৌধুরী স্যার, জি দোলন স্যার ছিলেন। জি আহ, হ্যাঁ, তবে আরেকজন রাব্বি স্যার বা আসিফ আবেদিন স্যার, জি দুজনের মধ্যে একজন জি ছিলেন। ওনারা আমাকে যেভাবে কনসেপচুয়াল কোশ্চেনে ওনারা আমাকে ডিপে যাচ্ছিলেন, হুম এবং হুম। একটা সময় মনে প্রশ্নের হচ্ছিল, পর প্রশ্ন ধরেছিল হ্যাঁ, তোমাকে। এবং মনে হচ্ছিল একটা সময় যে তারা একটা সময় আমাকে একদম খাদের কিনারায় নিয়ে ফেলে দিবে দিবে এমন একটা হুম হুম অবস্থা, হুম হুম। ওখান থেকে আবার উঠে টেনে আসতে তুলেছে। হবে। হ্যাঁ। তো এই বিষয়গুলো খুব মজার ছিল, বাট আমার হুম। ভালো ভালো খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল হুম। প্রথম ভাইবা হিসেবে। দোলন স্যার তোমাকে নিয়ে একটা সুন্দর কমেন্ট করেছিল যে এই ছেলে তো খুবই কনফিডেন্ট, চমৎকার কনফিডেন্ট, ও ক্যাডার হবে। পরে তুমি যখন ক্যাডার হও তখন স্যার আমার পাশেই ছিল, তখন বলেছিলাম স্যার ও ক্যাডার হয়েছে, আলহামদুলিল্লাহ। জয়, চমৎকার একটা কনভারসেশন ছিল, অনেক কিছু জানলো এক্সপেরিয়েন্সটা। আচ্ছা, তোমার শেষ কিছু বক্তব্য তাদের জন্য দিয়ে দাও, একটু মোটিভেটিং। হ্যাঁ, যে তারা এই লম্বা সময়টাই যেন একটা সুন্দর মতো প্রস্তুতি দিতে পারে, প্লিজ। সো নতুন ক্যান্ডিডেটদের জন্য আমি বলতে চাই যে প্রথমে নিজের উপর বিশ্বাসটা রাখতে হবে যে আসলে আমাকে দিয়ে যে সম্ভব। কারণ একটা সময় আমিও হচ্ছে এরকম হয়তো কোনো পডকাস্ট বসে বসে দেখতাম। হ্যাঁ। সো এই জিনিসটা আসলে যে পসিবল আমাকে দিয়ে যে সম্ভব, এটা আগে নিজের উপর বিশ্বাসটা রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমি বারবার বলছিলাম পড়াশোনার স্ট্র্যাটেজি, এবং একদম সব সময় পড়াশোনা না করা। এই জিনিসটা হুম আসলে আমাদের ওই যে প্রেজেন্স অফ মাইন্ড যে জিনিসটা, এটাকে নষ্ট করে ফেলে। আমি সবসময় শুধু পড়েই গেলাম তাহলে তো আসলে আমার মানে আমার আউটসাইডে কি হচ্ছে সেটা নিয়ে আমার নলেজ থাকলো না। এখন ওয়ার্ল্ডে কি হচ্ছে এটা যদি আমার শুধু বই পড়ে জানতে হয়, তার থেকে বেটার হবে আমি যদি ইন্টারেক্টিভ ওয়েতে টিভিতে অথবা ফেসবুকে কোথাও হুম। দেখি। সো মানুষ যেহেতু সামাজিক জীব, আমাদের সামাজিক হওয়াটা অনেক ইম্পর্টেন্ট। আর সর্বোপরি এক্সাম দিতে হবে অনেক, এই বিষয়টা আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ, যে আমাদের সকলের এক্সাম দেওয়া উচিত, এবং সৃষ্টিকর্তার কাছে উম, প্রতিটি মুহূর্তের জন্য শুকরিয়া জ্ঞাপন করা উচিত, এবং ভবিষ্যতের জন্য তার কাছে বেশি বেশি চাওয়া উচিত। আমার 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 পক্ষ থেকে এতটুকুই হচ্ছে আপনাদের জন্য বলা, এবং আমার জন্য দোয়া করবেন আহ সামনের বিসিএস গুলোতে যেন আমি আমাকে এখান থেকে আরো ছাড়িয়ে যেতে পারি। ইনশাআল্লাহ, অনেক দোয়া শুভকামনা রইলো যাতে সামনের বিসিএস গুলোতে এখান থেকে তুমি তোমাকে ছাড়িয়ে যেতে পারো। ওকে জয়, অসংখ্য ধন্যবাদ আমাদের পডকাস্টে অংশগ্রহণ করার জন্য। ইনশাআল্লাহ তোমার সঙ্গে আবারও দেখা হবে, ভালো থেকো, থ্যাংক সুস্থ ইউ। থেকো। আর সবাইকে আসসালামু আলাইকুম, সবাই সালামু ভালো থাকবেন, আলাইকুম। সুস্থ থাকবেন।